আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে চায় বিএনপি, কোনো ব্যক্তিকে নয়, এমনটা জানিয়েছে বিএনপি নেতারা। বলছেন তাদের দল স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে না। গণমাধ্যম ব্যক্তিত্বের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অন্যদিকে গণমাধ্যমের প্রতিনিধিরা বলেছেন সবাই ঐক্যবদ্ধ না হলে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হবে। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের গণমাধ্যমের শীর্ষস্থানীয় সাংবাদিক ও কর্তা ব্যক্তিদের সাথে মতবিনিময়ের এই আয়োজন করে বিএনপি। সম্প্রতি দুটি পত্রিকার কার্যালয় সহ বেশ কিছু স্থানে ঘটে যাওয়া হামলায় উদ্বেগ প্রকাশ করে সিনিয়র সাংবাদিকরা বলেন, চলমান সংকট সময় থেকে উত্তরণে দরকার সবার ঐক্য। যে সময়টা যাচ্ছে, আগামী দিনগুলি কেমন যাবে, আগামী 2টা মাস কেমন চলবে, বিগত কয়েকদিনের যে ঘটনা তার কি প্রভাব হবে, কতটুকু হবে, এই নির্বাচনটা কতটুকু ভালো হতে পারবে, প্রশ্ন আমার মধ্যে জেগেছে। আমরা সবাই নিরাপদ থাকতে চাই, লিখতে চাই, আমাদের কথা বলতে দিন। আপনারা যদি এটা নিশ্চিত করেন সাধুবাদ জানাবো, আর না হলে আবারও হয়তোবা আমরা আপনাদের সমালোচনা করব। নিরপেক্ষ সাংবাদিকতায় বিএনপির সহযোগিতা প্রত্যাশা করেন সাংবাদিকরা। সাংবাদিক হয়ে যাওয়া মানেই ফ্রি লাইসেন্স পেয়ে যাওয়া, সরকারের সমালোচনা করা, ইউনুস সাহেবের সমালোচনা করা, এটা কিন্তু নয়। সরকারও ভুল করতে পারে, সাংবাদিকও ভুল করতে পারে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এই ভুলটা স্বীকার করার সৎসাহস থাকতে হবে। আমাদের এই 53 বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোনো সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে নাই। আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন। বিএনপি নেতারা বলেন তাদের দল গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করবে। আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই, ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। নেতৃত্ব অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক করার কথার কোনো প্রচলন আমরা করব না, এটা আমাদের অঙ্গীকার। প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকেই তার মত প্রকাশ করার অধিকার থাকবে এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ যাকে বাছাই করবে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন। জনগণ রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে অতীত ভুলে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে দেশকে এগিয়ে নেবার কথা জানান বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি অতীতে দেশকে ধ্বংসের থেকে রক্ষা করেছে, ভবিষ্যতেও করবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে দেশ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। রোববার সন্ধ্যায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বগুড়ায় জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি গণতন্ত্রের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন। বিএনপি দেশের জন্য যে পরিকল্পনা করে তা দল থেকেই বাস্তবায়ন শুরু করেন বলে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে সারা দেশে তরুণ প্রজন্মের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা দিবে। এছাড়া আওয়ামী লীগ আমলের ভগ্ন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় বিএনপি। বলেন, সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে তার দল। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই যে শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন। এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন। এটির মাধ্যমে প্রমাণিত হয় যে শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন।
নির্বাচনের সুষ্ঠু ও আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালাবে সেনা, নৌ, বিমান, পুলিশ ও র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী। আগারগাঁওয়ে ৩ বাহিনীর প্রধান, পুলিশ, র্যাব ও বিজিবি সহ গোয়েন্দা বাহিনীর সঙ্গে দিনব্যাপী বৈঠক শেষে একথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ওসমান হাদি হত্যা সহ সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে উন্নতি ও নির্বাচনের আগে ভোটের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে জরুরি বৈঠক করেছে নির্বাচন কমিশন। সোমবার দিনের শুরুতে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা। পরে দ্বিতীয় দফায় বৈঠকে গোয়েন্দা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে আবারও 2 ঘন্টার বেশি সময় ধরে চলে আলোচনা। এসব বৈঠক শেষে ইসি কমিশনার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সাম্প্রতিক ঘটনার কারণে নির্বাচন পরোক্ষভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু জায়গাতে নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে, কিছুটা হলেও তো এটা নির্বাচনের পরিবেশের উপর প্রভাব ফেলে, কারণ আমরা এগুলো নিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে যাচ্ছি। নির্বাচনের পরিবেশ ডেফিনেটলি বিঘ্নিত হচ্ছে। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা। তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিশেষ গোষ্ঠীর চোরাগোপ্তা হামলার বিষয়ে বাহিনী ও গোয়েন্দাদের সতর্ক করা হয়েছে। সার্বিকভাবে যদি আমরা বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশ্যই আছে। যে যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায়, আন্ডারমাইন করতে চায়, চোরাগুপ্তা হামলা হচ্ছে যারা হেরে যায় তাদের একটা কৌশল। এইগুলোকে প্রতিহত করার জন্য যা যা মেজার নেওয়া প্রয়োজন সেগুলো নিতে হবে। তারপরে তার যদি কেউ এগুলো ঘটানোর দুঃসাহস দেখায়, তারা যেন পালাতে না পারে, সেই জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। গোয়েন্দা সংস্থা সহ বাহিনী সমূহকে আমরা এটার ব্যাপারে সচেতন করেছি। ধাপে ধাপে সেনাবাহিনী মোতায়েন শুরু হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তবে ঘাতক ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য কৌশল হতে পারে বলে মনে করে আইনশৃঙ্খলা বাহিনী। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। ফ্যাসিস্ট শেখ হাসিনা পতন আন্দোলনের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদি, যার বজ্রকণ্ঠে কেঁপেছিল হাসিনার মসনদ। হাসিনা পতনের পর ফ্যাসিস্ট শক্তি নির্মূল, ভারতের আধিপত্য ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ তোলেন হাদি। আমরা থামবো না, আমাদেরকে থামানো যাবে না। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশের নতুন একটা জান্নাত আনবই আনবো। বারবার প্রাণনাশের হুমকি দিয়েও তার গর্জন থামাতে ব্যর্থ হয় ফ্যাসিস্ট অপশক্তি, যে কারণে হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব পান নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ। কিলিং অপারেশন বাস্তবায়নে ঘাতক ফয়সালের বিভিন্ন অ্যাকাউন্টে 127 কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। এর পেছনে কারা রয়েছেন তাদের বের করতে মানি লন্ডারিংয়ের তদন্ত শুরু করেছে সংস্থাটি। এদিকে সচিবালয়ে পুলিশ, বিজিবি ও র্যাবের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘাতক ফয়সালের দেশত্যাগের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা, এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান আর তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি। ব্যক্তিগত শত্রুতা নয়, রাজনৈতিক কারণে হাদিকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, হত্যায় জড়িত যাদের নাম আসছে তাদের অনেকেই নজরদারিতে রয়েছে। জুলাইয়ের বিপ্লবী ইনসাফের বাসিওয়ালা ওসমান হাদি হত্যার মূল আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এদিকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, প্রধান উপদেষ্টা হাদির হত্যাকারীদের বিচারের বিষয়ে সুনির্দিষ্ট কিছু না বলায় জাতি হতাশ হয়েছে। আরাফাত ইসলামের রিপোর্ট। রোববার ফজরের নামাজের পর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ওসমান হাদির কবর জিয়ারত করতে যান জামায়াতের আমির শফিকুর রহমান। এ সময় হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে জামায়াতের আমির বলেন, ওসমান হাদিরা বৈষম্য, দুর্নীতি ও অপসংস্কৃতির বিরুদ্ধে লড়ে গেছে। তাদের দেখানো পথেই কাজ করবে জামায়াতে ইসলামী। হাদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। হাদিরা কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই দেশ, এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে। অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এদিকে ওসমান হাদির আত্মার শান্তি কামনা করে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াত ইসলামী। এতে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যারা দেশে আধিপত্যবাদ টিকিয়ে রাখতে চায় তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কারা হত্যা করেছে এটা বুঝতে কিন্তু জাতির জনগণের বাকি নেই। কারণ ওসমান হাদি কি চাইতো, এটা যারা চায় না তারাই হচ্ছে এর হত্যাকারী এবং মদতদাতা। ওসমানের খুনিদের পালিয়ে যেতে, তার সহযোগীদেরকে প্রশ্রয় দিতে প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের সেই সব সহযোগীরা লুকিয়ে আছে। আপনারা দেখেও জেনেও না জানার, না দেখার ভান করছে। আগামী নির্বাচনে রিফাইন আওয়ামী লীগের নামে ফ্যাসিস্টদের পুনর্বাসন করার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন গোলাম পরোয়ার। রিফাইন আওয়ামী লীগের নামে এই জাতির মধ্যে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে আজও ভিড় করছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থানে ও জাতীয় কবির সমাধি সংলগ্ন প্রবেশপথে মানুষের উপস্থিতি চোখে পড়েছে। শোক আর ভালোবাসার মিশেলে পুরো এলাকা হয়ে উঠেছে শোকবহ। আবির আহমেদের রিপোর্ট। একটি কণ্ঠ আজ নীরব, তবু নীরব নয় শহর। শরীফ ওসমান হাদি, এক নাম, এক আগুন, এক উচ্চারণ। আমি তাই করি ভাই যখন চাহে মন যা। লক্ষ পায়ের শব্দে কেঁপে উঠেছিল মাটি, জানাজায় জমেছিল মানুষ, শোক নয়, ছিল প্রতিজ্ঞা। এই কাঠের ঘাটিয়ায় যে মানুষটি শুয়েছিলেন, তিনি শুধু একজন মুখপাত্র, তিনি ছিলেন ইনকিলাবের ভাষা। হাত তোলা দোয়ায়, ভেজা চোখের নীরবতায় মানুষ যেন বলছিল, তুমি একা ছিলে না। আমি বড় হয়ে হাদি হব, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কণ্ঠস্বর হব। হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে সংগ্রাম করতে হয়, কিভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হয়, মানে কিভাবে বিদ্রোহী করতে হয়। ওনার বক্তৃতা, কথা মানুষের, বেশিরভাগ মানুষের আবেগের সাথে জড়িত। সবাই যেন হাদি হয়ে উঠতে চাচ্ছে। জানাজা শেষে বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন আরেক শেকল ছেঁড়া প্রতিবাদী। নজরুলের পাশে হাদি ইতিহাস যেন নিজেই কলম ধরল। একজন লিখেছিলেন আগুনে আগুনে, আরেকজন সেই আগুন ছড়িয়ে দিয়েছেন কণ্ঠে কণ্ঠে। দুজনেই আজ নীরব, কিন্তু আগুন এখনো জ্বলে। হাদিকে বিদায়ের পরের দিনও দূর দূরান্ত থেকে মানুষ এসেছে কবরের পাশে দাঁড়িয়ে, কেউ দোয়া করছেন, কেউ চোখের জলে ভেসেছেন। আমার হাদির জন্য আমি আজ 4 সাল ধরে কাঁদতে কাঁদতে আমার কালকে আমি খাওয়া দাওয়া করিনি আমার বাবার জন্য। হাদি আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে নতুনভাবে জন্মগ্রহণ করেছে। আপনারা দেখেছেন যে অনেক নতুন সন্তানের নামও হাদি রাখছে। বাতাসে ভেসে আসে একটাই কথা,
ইনকলাব থামে না, মানুষ মরে কিন্তু কণ্ঠ বেঁচে থাকে, জারি থাকে প্রতিবাদ। শত্রুর সাথে গলাগলি, মৃত্যুর সাথে পাঞ্জা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেল ১৩ ডিসেম্বর সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশি ৬ সেনা সদস্যের নামাজে জানাজা শেষে মৃতদেহ পাঠানো হয়েছে নিজ নিজ গ্রামে। রোববার সকালে ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। HM মেহেদী হাসানের রিপোর্ট। সুদানের আবেই অঞ্চলে গেল ১৩ ডিসেম্বর সন্ত্রাসী ড্রোন হামলার শিকার হয়ে মারা যান জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত ৬ বাংলাদেশি সেনা। শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছে। এরপর রোববার সকালে ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় জানাজা। শান্তি কামনায় করা হয় দোয়া। জানাজায় অংশ নেন ৩ বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ফুল দেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা জানান জাতিসংঘের প্রতিনিধি। নিহত সেনা সদস্যদের পরিবারের কাছে তুলে দেন বিশেষ সম্মাননা স্মারক। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় তেজগাঁও পুরানো বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টারে করে নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ী এবং কিশোরগঞ্জে নিহতদের নিজ গ্রামে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। HM মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধে ডেপুটি চিফ অফ স্টাফ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল AK খন্দকার বীর উত্তমকে সামরিক কায়দায় বিমান বাহিনী ঘাঁটি বাসারের শাহীন কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে AK খন্দকারের প্রতি গার্ড অফ অনার দেয়া হয়। রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং ৩ বাহিনীর প্রধানগণ মুক্তিযুদ্ধের ডেপুটি চিফের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় মরহুমের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পূর্ণাঙ্গ সামরিক কায়দায় এই বীর মুক্তিযোদ্ধাকে বিমান বাহিনী ঘাঁটি বাসারের শাহীন কবরস্থানে দাফন করা হয়। রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতিতে অবদান রাখায় ৮৬ প্রবাসী বাংলাদেশিকে NRB CIP হিসেবে নির্বাচিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, CIP স্বীকৃতি পাওয়াদের মধ্যে অন্যতম কুমিল্লার চান্দিনার কেশেরা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেন। আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে নিজেকে সফল শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ইকবাল। কুয়েতে মহান বিজয় দিবস এবং তারুণ্যের উৎসবে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কুয়েত থেকে এনটিভি প্রতিনিধি আলামিন সরকার জানান, জাবরিয়ার অবস্থিত সেন্ট্রাল ব্লাড ব্যাংকে বাংলাদেশ দূতাবাস এবং UN হ্যাবিটাটের যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং UN হ্যাবিটাট কুয়েতের প্রধান ডক্টর আমিরা আল হাসান। রক্তদান কর্মসূচিতে অন্য দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচিতে 300 প্রবাসী রক্তদান করেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।